মূল ভিডিওতে বলছিলাম সার্জিস আলমের গাড়ির শোডাউনের কথা। গাড়ি বহর নিয়ে শোডাউন করলেন এবং সেটি গণমাধ্যম শতাধিক বলছে, প্রকৃত সংখ্যা নাকি 1.5 শতাধিক। এরপরে পঞ্চগড়ের বোদায় আজকে যখন রাতের শেষ সেই দিনটা যখন ছিল, সেই দিনে পঞ্চগড়ের বোদায় তিনি এই আরেকটা শোডাউন করেছেন। সেখানে কেউ কেউ ফেসবুকে লেখালেখি করছে সেখানে 4 শতাধিক গাড়ি ছিল। শতাধিক গাড়ি যে ছিল এটা বাংলাদেশের সব গণমাধ্যমে এসেছে। শোডাউনের পর শোডাউন করছেন সার্জিস আলম, সেটি প্রচণ্ড সমালোচিত হয়েছে। বিমানে উড়ে গেছেন, সেটা একটা বড়লোকি ব্যাপার। বিমানবন্দর থেকে শত শত গাড়ি নিয়ে শোডাউন করেছেন, হুড খোলা, ছাদ খোলা গাড়িতে পতাকা, এনসিপির পতাকা নিয়ে রাস্তায় ঘুরেছেন, সাথে অসংখ্য মোটরসাইকেল ছিল। সেটিকে ভালোভাবে দেখেননি কেউ, কারণ এই সার্জিস আলমরাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। সেটিকে নিয়ে তাসনিম যারা ফেসবুকে খোলা চিঠি লিখেছিলেন প্রিয় সহকর্মীকে নিয়ে, সেটিও একটা অনন্য নিদর্শন বলতে গেলে বলা যায় যে তাসনিম যারা নিজ দলের নেতার বিরুদ্ধে ফেসবুকে ওপেন লিখলেন, তাতে করে তাসনিম জারার উপরে কোনো শনির দশা নেমে আসে কিনা, তাকে দল থেকে বাদ দিয়ে দেয়া হয় কিনা, তেমন ঘটনা যদি ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যার বিরুদ্ধে তিনি লিখেছেন তারা 2-3 জন এত বেশি ক্ষমতাধর এই দলে যে অন্যরা যদি তার সমালোচনা করে তাহলে তাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। তাসনিম জারা তার স্ট্যাটাসে মূলত যেটা বলতে চেয়েছিলেন, চিঠি লেখার ঢঙে তিনি লিখেছেন, সেখানে তিনি একটা জায়গায় বলেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবার দায়িত্ব। এবং তিনি লাস্টে বলেছেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকভাবে বিবেচনা করবে। সার্জিস কাল বিলম্ব করেননি, সার্জিস তার উত্তর দিয়েছেন এবং সেই উত্তরটা দীর্ঘ চিঠি, দীর্ঘ লেখা, ফেসবুকে দীর্ঘ লেখা লিখেছেন। সেই দীর্ঘ লেখা আপনারা দেখে নিতে পারেন। সেই দীর্ঘ লেখায় সার্জিস আলম যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি আসলে ভিন্ন রকম রাজনীতি। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে ক্ষমতার রাজনীতির একেবারে পরিপূর্ণ তফাৎ রয়েছে। আমরা যে বন্দোবস্তের কথা বলছি সেই বন্দোবস্ত যদি এখন আমি প্রয়োগ করতে চাই তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। ভোটের রাজনীতিতে আমরা টিকতে পারবো না। সুতরাং নতুন এবং পুরাতনের মিশেলে কিছু একটা করে আপাতত যদি আমরা যেটা আমাদের হাতে নাই, আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো না, সেটা হচ্ছে ক্ষমতা। আমরা যদি নতুন এবং পুরাতনের মিশেলে পাওয়ারফুল হতে পারি, ক্ষমতায় যেতে পারি, তারপরে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। তার মানে হচ্ছে যে তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার রাজনীতি করা। এবং ক্ষমতার রাজনীতিতে তিনি বলেছেন যে ক্ষমতার রাজনীতিতে ভোট করতে হলে সেই এলাকার মানুষ, আপনার যদি প্রভাব না থাকে, প্রতিপত্তি না থাকে, আপনার যদি হ্যাডাম না থাকে, কেউ আপনাকে 4 পয়সা মূল্য দেবে না। আপনি ভোটে দাঁড়িয়েছেন, আপনার কাছে অনেকে আসবে, অনেক ন্যায় অন্যায় অনেক দাবি নিয়ে, অনেক সুপারিশ নিয়ে আসবে। তারা শুধু দেখবে আপনি তাদের দাবি মেটাতে পারছেন কিনা। তার মানে হচ্ছে যে কথাটুকু একটু উজ্জ্ব রেখেছেন সেটা হচ্ছে যে ভোটের রাজনীতিতে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকা পয়সা খরচ যদি আপনি করতে না পারেন, সবাইকে যদি, ভোটারদেরকে যদি খুশি করতে না পারেন, তাহলে আপনি ভোটের রাজনীতিতে টিকতে পারবেন না। সেই কথা বলেছেন তিনি। এবং একটু উল্লেখই করি, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে কতিপয় সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনৈতিক কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের এই মুহূর্তের চিত্র নয়। এই মুহূর্তের চিত্র নয়, অর্থাৎ বাংলাদেশে যে ধারার রাজনীতি হয়, বিএনপি আওয়ামী লীগ যে ধারার রাজনীতি করে, সেই ধারার রাজনীতি তাদের নতুন বন্দোবস্তের রাজনীতি নয়, সেটা তিনি স্বীকার করছেন। কিন্তু তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমি ভোটে প্রয়োগ করতে যাই তাহলে আমার
আমার জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং আমাকে পুরাতন ধাঁচেই রাজনীতি করতে হবে, পুরাতন ঢঙেই রাজনীতি করতে হবে এবং শোডাউন করতে হবে, ক্ষমতা দেখাতে হবে, দাপট দেখাতে হবে, তবেই জনগণ আকৃষ্ট হবে। জনগণ নাকি আকৃষ্ট হয় না শোডাউন না করলে, দাপট না দেখালে জনগণ নাকি আকৃষ্ট হয় না, এবং সেটা যদি না করা যায় তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ভোটের লড়াইয়ে পারা যাবে না, এমনটা তিনি বলেছেন। একেবারে শেষ লাইনে, শেষ প্যারাতে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে তিনি যে জমিদার পরিবারের সেটা বলার চেষ্টা করেছেন। তার যে অভাব নেই, তিনি তার পকেটে টাকা ছিল না, যে নাটক করেছিলেন তিনি, সেটা যে নাটক এবার এই স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে দিলেন। বললেন যে তিনি জমিদার পরিবারের মানুষ, তার দাদা যেটা রেখে গেছে সেই রেখে যাওয়া টাকা দিয়ে আগামী নির্বাচন করতেও তার কোনো সমস্যা হবে না। এবং তিনি এটাও বলেছেন, সেটা হচ্ছে যে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। অর্থাৎ যা গাড়ি ছিল অর্ধেকের বেশি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তারা নিয়ে গিয়েছিল। বাকি 50টার, তার মানে তিনি স্বীকার করেছেন যে 100টার বেশি গাড়ি ছিল। তিনি লিখেছেন বাকি 50টার মতো গাড়ির 6,000 টাকা করে যে 3 লাখ টাকা ভাড়া দেয়া হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা নিয়ে আমি এবারের ইলেকশনও শেষ করতে পারবো। আরও 50 বছর আগে এই 50টা গাড়ির ভাড়া দেওয়ার তার সামর্থ্য ছিল, তার পরিবারের সামর্থ্য ছিল। এই উত্তরটা তিনি তাসনিম জারাকে বলেছিলেন। তার মানে হচ্ছে যে তিনি জমিদার পরিবারের সন্তান, তাকে গরিব বলে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। তিনি দাপট দেখাবেনই, শোডাউন দেখাবেনই, 100, 200, 400, 500 গাড়ি, এটা কোনো ব্যাপার না। টাকার কোনো অভাব নেই। টাকার অভাব নেই এই কথা যখন বলছেন তিনি, তখন কি দুদকের একটু উচিত একটু খতিয়ে দেখা যে তিনি যেটা বলছেন পরিবারের সামর্থ্য এবং তার বর্তমান চালচলন, এবং মাত্র 6 মাস আগেই যেটা বলা যে তার পকেটে 2000 টাকাও থাকে না, তার কোনো ওয়ালেট নাই, মানি ব্যাগ নাই, ধার দেনা করে চলছে, সেই 6 মাস আগের কথা এবং 6 মাস 7 মাস পরের কথার সঙ্গে যে এই অমিল, তার অর্থনৈতিক বাস্তবতা কি একটু দুদকের ঘেঁটে দেখা উচিত, নাকি সরকারি দল হিসেবে তাদেরকে ট্রিট করা হবে? সেইভাবে ট্রিট করে দুদকও ব্যাপারটাকে আমলে নেবে না, সেটিও অবশ্য একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে কথা বলছিলাম যে ক্ষমতায় না গেলে যেটা হয়, ক্ষমতায় না গেলে আমরা পরিস্থিতি পাল্টাতে পারবো না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা বলছি সেটা আমরা প্রয়োগ করতে পারবো না। সেটাই তিনি এক জায়গায় লিখেছেন যে তার উপরে এখন আপনার কোনো অথরিটি নেই, অর্থাৎ কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই। এক্ষেত্রে সরাসরি নতুন বন্দোবস্ত অ্যাপ্লাই করে দীর্ঘমেয়াদে অপ্রাসঙ্গিক হওয়ার চেয়ে, দীর্ঘমেয়াদে অপ্রাসঙ্গিক মানে রাজনীতি থেকে ছিটকে পড়ার চেয়ে সাময়িকভাবে নতুন পুরনো মিশেলে এগিয়ে গিয়ে যদি আপনি একটি অথরিটি পান, মানে ক্ষমতা পান, কিংবা নির্বাচিত হতে পারেন, তখন বরং দীর্ঘমেয়াদে নতুন বন্দোবস্তের কালচার চালু করা এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ বেশি থাকবে। আমি এটাকে মন্দের ভালো মনে করি। তার মানে হচ্ছে যে ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য। আপনি যে যাই বলেন না কেন, আমার রাজনীতি ক্ষমতার রাজনীতি। অতঃপর এনসিপির থেকে একেবারে ক্লিয়ার মেসেজ পাওয়া গেল, এনসিপি ক্ষমতার রাজনীতি করছে, মুখে যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেগুলো পুরোটাই আসলে চাপাবাজি। সহজ সরল স্বীকারোক্তি সার্জিস আলম যেগুলো দিলেন, এর জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়, সাধুবাদ জানানো উচিত সবার, যে তিনি ব্যাপারগুলোকে গোপন করেননি। শোডাউনের রাজনীতি বাংলাদেশে যেটা হয় সেই গড্ডালিকা প্রবাহেই তারা গা ভাসাতে চাচ্ছেন। আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা, সেটা মানুষকে শুধুমাত্র ধোঁকা দেয়া। তার মানে এদের কাছ থেকে আমরা নতুন কিছুই পাচ্ছি না, পুরনো সেই পুরনো কাসুন্দিই আমরা পাচ্ছি। এরা ওই ক্ষমতার রাজনীতিই করবে। ক্ষমতাতে গিয়ে বিএনপি আওয়ামী লীগ যে রাজনীতির সমালোচনা করা হচ্ছে, যে রাজনীতির সমালোচনা তারা করছে, সেই রাজনীতিই তারা করবে, শুধুমাত্র নতুন পোশাক পরবে। নতুন পোশাকে পুরনো কাসুন্দিই আমরা দেখতে পাবো। দর্শক, আপনার কি মনে হয় এই সহজ সরল স্বীকারোক্তির পরে এনসিপির জনপ্রিয়তার অবস্থা কি হবে? তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি অন্ধকারের দিকে যাবে? এনসিপি কি ভাঙনের দিকে যাচ্ছে? এনসিপি কি ভেঙে যাবে? নিজেদের মধ্যে যে মতবিরোধ, মতদ্বৈততা, এই গাড়ির শোডাউনের ব্যাপারে অনেকেই কিন্তু প্রতিবাদ করেছেন এনসিপির ভিতরে। এনসিপি কি আদৌ টিকে থাকবে? কিংবা তারা যদি ক্ষমতার রাজনীতি করতে না চায়, তাহলে এই যে বাংলাদেশে অনেক দল রয়েছে যাদের কোনো ভোট নেই,
সেরকম দলেই পরিণত হয়ে থাকবে যে উপলব্ধিটা সার্জিস আলম করেছেন যে ক্ষমতার রাজনীতি করতে হবে, আর ক্ষমতার রাজনীতি করতে হলেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই থাকতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো শুধু মানুষকে বলা, বুলি, আর কিছুই নয়। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।